একই কাণ্ড। নির্বাচন কমিশন কোনো নির্দেশ জারি করতে পারবে না। পুরো বিচার বিভাগ এবার এসআইআর পরিচালনা করবে। আজকে সুপ্রিম কোর্ট, আজকে 18ই মার্চ সুপ্রিম কোর্টে শুনানির দিন ছিল, কিন্তু আজকেই শুনানি হলো এবং ফাইনালাইজ হয়ে গেল। 80 লক্ষ, মানে এখানকার হাইকোর্টের প্রধান বিচারপতি বলেছেন 80 লক্ষ ভেরিফিকেশন বাকি। আর এই 80 লক্ষ ভেরিফিকেশনে আগামী দিনে বিচারকরাই সিদ্ধান্ত নেবেন। ভেরিফিকেশনে বিচারকরাই সিদ্ধান্ত নেবেন। এসআইআরে কমিশন কি একেবারে চাপে পড়ে গেছে? বিশেষ করে পশ্চিমবঙ্গের এসআইআরে ভাবতেই পারেনি কমিশন এবং রাজ্য, এই দুই সাংবিধানিক প্রতিষ্ঠানের যখন দ্বন্দ্ব, তখনই সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল বিচার বিভাগই এর সলিউশন করবে। এবং আজকে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে নির্বাচন কমিশন কোনো নির্দেশ জারি করবে না, বিচারকদের সিদ্ধান্তই চূড়ান্ত। এবং মানুষের অধিকার রক্ষার জন্য প্রয়োজনে ক্ষমতা প্রয়োগ করবে সুপ্রিম কোর্ট। অর্থাৎ প্রধান বিচারপতি তিনি শনিবার, যা জানা যাচ্ছে, তিনি জানিয়েছিলেন সুপ্রিম কোর্টে যে এই সমস্যা আছে, জরুরি ভিত্তিতে এর সিদ্ধান্ত নিলে ভালো হয়। অর্থাৎ বিচারক সংখ্যা কম, অর্থাৎ ভেরিফিকেশন 80 লক্ষ করতে হবে এবং বিচারকদের মোটামুটিভাবে অধিকার দিতে হবে। 142 ধারা অনুযায়ী সেই ক্ষমতা প্রয়োগ করে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে বলে দিল যে আপনারা কোনো নির্দেশ জারি করবেন না। কি বলেছিলেন নির্বাচন কমিশনের আইনজীবী আবেদন করেছিলেন কমিশনকে বিবেচনা করে নির্দেশ দেওয়ার অনুমতি দেওয়া হোক। সুপ্রিম কোর্ট তখন জানিয়ে দেয় নির্বাচন কমিশন কোনো নির্দেশ জারি করবে না, বিচারকদের সিদ্ধান্তই চূড়ান্ত, বিচারকদের সিদ্ধান্তই সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত হিসেবে গণ্য করতে হবে। নমিনেশনের 7 দিন আগে পর্যন্ত ফর্ম 6 ফিল আপ করা যায়। তখন জজ সাহেবরা বলেছেন যে একটু আমাদের পাওয়ার রয়েছে, আমরা সেটা দেখবো, যদি কোনো সমস্যা সেটা আমরা দেখবো, সেটা দরকার হলে বাড়াবো। ইলেকশন কমিশন চাইলো যে তাদেরকে ডিসক্রিপশনে পাওয়ার দেওয়া হোক, যে তাদের ডিসক্রিপশন পাওয়ার আছে, অতএব তারা যেন নেসেসারি সার্কুলার ইস্যু করতে পারে, ইনস্ট্রাকশন ইস্যু করতে পারে। জজ সাহেবরা বললেন না তা হবে না, কিচ্ছু হবে না। আর এইখান থেকেই এই বিচারক সংখ্যা, আসলে এখানে 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার কথা ছিল, কিন্তু সেটা করতে পারবে না। তালিকা প্রকাশ করবে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তালিকা প্রকাশ করবে। সুপ্রিম কোর্ট বারবার জানিয়ে দিচ্ছে যে নাগরিকদের ভোটাধিকার রক্ষা করাই সুপ্রিম কোর্টের প্রথম কর্তব্য। তাহলে কি নির্বাচন কমিশনের কাজে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট? নির্বাচন কমিশনের কাজে সন্দিহান সুপ্রিম কোর্ট? নির্বাচন কমিশনের কাজে নাগরিকদের ভোটাধিকার রক্ষা হবে না এই আশঙ্কা প্রকাশ করে, এই আশঙ্কা তাদের মনের মধ্যে রেখে এই ধরনের নির্দেশ দিতে শুরু করলো সুপ্রিম কোর্ট। নির্বাচন কমিশনে যে সমস্ত লজিক্যাল ডিসক্রিপেন্সি দেখানো হচ্ছিল, অর্থাৎ মুখোপাধ্যায় বিয়ে হয়ে যাওয়ার পরে মেয়েদের টাইটেল পরিবর্তন, সেইখান থেকে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ দেওয়া হচ্ছে, তাতে নাগরিকদের ভোটাধিকার রক্ষা হচ্ছে না, এই বিষয়টি উপলব্ধি করেই তো সুপ্রিম কোর্টের এই নির্দেশ যে বিচারক সংখ্যা বাড়াতে হবে। অর্থাৎ এখানে যে বিচারকরা আছেন তাদেরকে প্রত্যেককে দিয়ে যদি 250 নথিও যাচাই করতে হয়, তাহলে তার জন্য 80 দিন সময় লাগবে। কিন্তু সুপ্রিম কোর্ট কখনো বলল না যে বিচারক যা আছে আপনারা এবার যা কর্মী লাগবে আপনারা ঠিক করুন। কমিশনকে কিন্তু বলল না। কমিশনকে কি বলল? ঝাড়খণ্ড থেকে, ওড়িশা থেকে কথা বলুন, প্রধান বিচারপতি কথা বলুন ওই রাজ্যের প্রধান বিচারপতিদের সাথে, এবং সেখান থেকে বিচারক নিয়োগ হবে। হ্যাঁ, সময় লাগবে, সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু পুরোটাই বিচার বিভাগের ওপরেই থাকলো। পুরো বিষয়টা এসআইআরের ভেরিফিকেশন পুরোটাই বিচার বিভাগের ওপরেই থাকলো। এবং 28শে ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রকাশ হবে। আবার বলছি, নাগরিক অধিকার, ভোটাধিকার রক্ষা, আর সেই কারণেই সুপ্রিম কোর্ট কি বলল, আপনারা তালিকা প্রকাশ করুন। এই তালিকা প্রকাশের পরে আপনারা এরপর ধাপে ধাপে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করুন। এই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের সময়
যদি সুপ্রিম কোর্ট নির্দেশ না দিত তাহলে অনেকেই বলছেন, নির্বাচন কমিশন বলতো সাপ্লিমেন্টারি তালিকায় যাদের নাম আছে তারা এবছর আর ভোট দিতে পারবেন না, পরবর্তী সময়ে তাদের ভোটার তালিকায় নাম উঠবে। কিন্তু আবার বলছি, সুপ্রিম কোর্ট নাগরিকদের ভোটাধিকার রক্ষায় সচেতন হয়ে উপলব্ধি করেই নির্দেশ দিয়েছে যে সাপ্লিমেন্টারি যে তালিকা ধাপে ধাপে প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে, এবং মনোনয়ন জমার শেষ দিন পর্যন্ত সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা যাবে। সাপ্লিমেন্টারি তালিকায় যাদের যোগ্য হিসেবে নাম থাকবে, যোগ্য ভোটার হিসেবে, তাদের নাম 28শে ফেব্রুয়ারি যে তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন সেই তালিকাতে থাকবে, সেই তালিকাতেই থাকবে। অর্থাৎ ধরুন 14ই মার্চ বা 24শে মার্চ সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করলো নির্বাচন কমিশন। এই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করার পরে কয়েক লক্ষ নাম যদি প্রকাশ করে নতুন করে, সেই 14ই মার্চ 24শে মার্চের তালিকায় যাদের নাম, তাদের নাম 28শে ফেব্রুয়ারির তালিকাতেই নিয়ে আসতে হবে। অর্থাৎ ভোটাধিকার থাকবে। যাদের যাদের এই এসআইআর এ ভেরিফিকেশন পরে, বিচারকদের ভেরিফিকেশনের পরে যাদের নাম থাকবে তাদের ভোটাধিকার থাকবে। এবং আরও একটা বলে দিয়েছে সুপ্রিম কোর্ট যে 14ই ফেব্রুয়ারির মধ্যে জমা পড়া আধার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের মতো নথি গ্রহণ করতে হবে। বিচারপতির নির্দেশ, এবং বলা হয়েছে যে নথিগুলির কথা আদালত বলেছে সেগুলির সবকটি আপলোড করা হয়নি অথবা গ্রহণ করা হয়নি। এই বিষয়গুলি নিয়ে এবার রাজনীতি। বিজেপি শিবির প্রচণ্ড উত্তপ্ত। বিজেপি শিবির এবার দোষারোপের পর দোষারোপ করতে শুরু করেছে। আর কোথায় আঘাত? একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়কে শুধু দায়ী করলে হবে না, আইএএসদের দায়িত্ব এড়ালে হবে না। আইএএসদের দায়িত্ব নিতে হবে এসআইআর দেরির পেছনে। মুখ্য সচিবকেও দায়ী করছে বিজেপি। আজকের যে পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য শুধুমাত্র তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তোলার সঙ্গে সঙ্গে এটাও মনে রাখতে হবে যে যারা এখানে আইএস আইপিএস অফিসার ছিলেন, যারা ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ ছিলেন, তাদেরও একটা নৈতিক দায়িত্ব এবং দায়বদ্ধতা আছে। যদি সুপ্রিম কোর্টের ঠিক করে দেওয়ার সূচি, এই সূচির বাইরে অন্য অফিসাররা মিটিংয়ে অংশগ্রহণ করে থাকেন, তাহলে তাদের বিরুদ্ধে ক্রিমিনাল অফেন্স হিসেবে গণ্য করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা করা উচিত সুপ্রিম কোর্টের, এবং এফআইআর করা উচিত। মনোজ পন্থের বিরুদ্ধে এফআইআর করা উচিত এবং এফআইআর করে তাকে গ্রেপ্তার করা উচিত। আইএএস অফিসারদের, আবার এদিকে মুখ্য সচিবকে। বিজেপি শিবিরের আরেকজনের কি বক্তব্য? তিনি বলছেন মনোজ পন্থ কি করে হাইকোর্টের বৈঠকে গেলেন এবং তার জন্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানানো হচ্ছে তার বিরুদ্ধে এফআইআর করে মনোজ পন্থকে গ্রেফতার করা হোক। আর নবান্ন তার পাল্টা বিবৃতিতে কি বলল যে আসলে মুখ্য সচিব অনুমতি দিয়েছিলেন বলেই, অর্থাৎ নন্দিনী চক্রবর্তী অনুমতি দিয়েছিলেন বলেই মনোজ পন্থ হাইকোর্টের বৈঠকে গিয়েছিলেন। দুঃখ প্রকাশ করি, একজন শিক্ষিত মানুষ, তিনি একজন সাংসদ, সংবিধান বোঝা উচিত, তার অ্যাডমিনিস্ট্রেশন কিছু হলেও তো একটা আইডিয়া থাকা উচিত। কি করে এই কথাগুলো বলে? ওনার কথাতে কোনো গ্র্যাভিটি নেই। এবার থেকে অভিযোগ করা বন্ধ করুন, অভিযোগগুলো প্রমাণ করুন। এই যে ক্লেম করছেন, এই ক্লেমগুলোকে আপনি সাবস্ট্যান্সিয়েট করুন। তাদের এই বক্তব্যগুলোকে মানুষ গ্রাহ্য করছে না। এই চলছে এখন। বিজেপির শিবির উত্তপ্ত, কারণ বিজেপি ভেবেছিল এসআইআরে অনেক নাম বাদ যাবে, অনুপ্রবেশকারী রোহিঙ্গা চিহ্নিত করে একেবারে বাদ যাবে এবং তার ভিত্তিতে বিজেপি ক্ষমতায় আসবে, তৃণমূল ধরাশায়ী হবে। কিন্তু এসআইআরে যা যা হচ্ছে, এসআইআরে নির্বাচন কমিশনের বিভিন্ন পদক্ষেপকে সুপ্রিম কোর্ট যেভাবে, নির্বাচন কমিশনকে তো ভর্ৎসনা করতে পারে না, নির্বাচন কমিশনের কাজে হস্তক্ষেপ করতে পারে যদি মনে হয় নাগরিক অধিকার রক্ষা হচ্ছে না। আর সেই কারণে বারবার সুপ্রিম কোর্ট যেভাবে হস্তক্ষেপ করছে তাতে বিজেপি সিঁদুরে মেঘ দেখছে, এবং সেখান থেকেই আজকেও তাই। আজকে একেবারে পুরোটা বিচার বিভাগের দায়িত্বে চলে গেল এই এসআইআর এর ভেরিফিকেশন, অর্থাৎ যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটের যে ভেরিফিকেশন, সেই ভেরিফিকেশনের দায়িত্ব যখন বিচার বিভাগের ওপরেই পুরোটা গেল, তখন প্রশ্ন উঠতে শুরু করলো, বিজেপি বলতে শুরু করলো যে প্রধান বিচারপতিকে নাকি প্রভাব বিস্তার করেছে তৃণমূল। এরকমভাবেও আক্রমণ হানছে বিজেপি। বিজেপি কি সত্যি আশঙ্কায় এখন কোনোভাবেই না কোনোভাবে এসআইআর যে তাদের পক্ষে যাচ্ছে না, এটা কি পরিষ্কার হয়ে গেছে?
মতুয়া ভোট সেগুলো অনেকটা বাদ যাচ্ছে বলে অনেকের আশঙ্কা, হিন্দুদের নামও অনেকাংশে বাদ গেছে। সেইখান থেকেই কি বিজেপির একটা ভরাডুবির আশঙ্কা করছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব? আর তাই কি আজও শ্রমিক ভট্টাচার্যকে বলতে হচ্ছে যে জ্ঞানেশ কুমার এখানে আসুন? কতবার বললেন যে জ্ঞানেশ কুমার পশ্চিমবঙ্গে আসুন, এসআইআর কিভাবে হচ্ছে দেখে যান। জ্ঞানেশ কুমার সাহেবের কলকাতায় আসার প্রয়োজন আছে, তিনি নিজে আসুন, তিনি এসে মুর্শিদাবাদ দেখুন, ডোমকল দেখুন, তিনি এসে দক্ষিণ 24 পরগনা দেখুন কোন পরিস্থিতির মধ্যে দিয়ে এ রাজ্যে এসআইআর সংগঠিত হচ্ছে বা এসআইআর কে এক্সিকিউট করা হচ্ছে, এটা চাক্ষুষ দেখবার জন্য অন্তত তিনি একবারের জন্য আসুন এখানে। আবার জ্ঞানেশ কুমারের নাম উঠে এলো, আবার জ্ঞানেশ কুমারকে আসতে হবে এই দাবি উঠল। এখান থেকেই প্রশ্ন আজকের পরে পরিষ্কার, প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বা সুপ্রিম কোর্ট যে কোনো দিন যদি হাইকোর্টের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেন এই সমস্যা হচ্ছে, বিচারকদের কথা শোনা হচ্ছে না, বা বিচারকরা যা প্রশ্ন করছেন নির্বাচন কমিশন দিতে পারছে না, তাহলে আবার যে কোনো দিন শুনানি হবে এবং যে কোনো দিন আবার সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নেবে, সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণ করবে, সুপ্রিম কোর্ট নির্দেশ দেবে। বিচারপতি জয়মাল্য বাগচি বলেছেন যে 14ই ফেব্রুয়ারির মধ্যে জমা পড়া সব নথি গৃহীত হবে। আগেই বলা হয়েছিল রিসিট দেওয়ার কথা, সেটা ভুয়ো হলে ইআরওরা জানাবেন। ইআরওদের কাছেও ক্ষমতা দেওয়া হলো, ইআরওদেরকেও ক্ষমতা দেওয়া হলো। অর্থাৎ এইভাবেই আজকে সুপ্রিম কোর্ট পুরো বিষয়টি নিয়ে নিল। বিচার বিভাগের ওপরে দায়িত্ব, বিচার বিভাগ নথি যাচাই করবে। 28শে ফেব্রুয়ারির পর ধাপে ধাপে প্রকাশ করা হবে ভোটার তালিকা। শীর্ষ আদালতের নির্দেশে যাদের নাম সাপ্লিমেন্টারি তালিকায় থাকবে তাঁরা চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ ভোট ঘোষণা মোটামুটিভাবে মার্চের মাঝামাঝি পার হয়ে যাবে, এটা নিশ্চিত করেই বলা যায়, যা অঙ্ক। কারণ বিচার বিভাগ অর্থাৎ ওড়িশা এবং ঝাড়খণ্ড থেকে বিচার বিভাগ যখন বিচারক নিয়োগ করবেন তার জন্য সময় লাগবে, তাদের স্ক্রুটিনি করবেন, তারা সেই স্ক্রুটিনিতে সময় লাগবে, তাদের বিভিন্ন প্রশ্ন থাকবে। এর আগে যে প্রশ্নগুলো অলরেডি কমিশনকে করেছেন বিচারকরা, যে কেন ডমিসাইল সার্টিফিকেট নেওয়া যাবে না, কেন বাংলার বাড়ি আবাসের শংসাপত্র, বাংলার বাড়ি প্রকল্পের শংসাপত্র নেওয়া যাবে না, এই সব প্রশ্নে জর্জরিত কমিশন। আর সেই কমিশন যে প্রভাব বিস্তার করতে পারল না এবার এসআইআরে, এটা বোধহয় বিজেপির কাছে পরিষ্কার হয়ে গেছে। দেখা যাক এরপরে ভোটার তালিকা, সাপ্লিমেন্টারি তালিকা, এই নিয়েও আরও দ্বন্দ্ব প্রকট হয় কিনা।